সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় বিজয়ের মাস। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ATU তাজ রহমান। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যেতে চাই। আমরা বিজয়ের মাস অতিক্রম করছি, বা আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে সেই মহান বিজয় দিবস। আমরা সেই বিজয়কে উদযাপনের যে জায়গা, এবারে একটি বড় বিশেষত্ব হচ্ছে যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর একদম কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ 49তম বিজয় দিবস আমরা পালন করব এবার। এই বিজয়ে যে প্রত্যাশা ছিল 49 বছরে, বাংলাদেশের সেই প্রত্যাশার জায়গায় কি বাংলাদেশ পৌঁছাতে পেরেছে কিনা, আমরা প্রথমে এটি আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এসে টেলিভিশনের সম্মত দর্শক শ্রোতা, দেশে দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা, বিজ্ঞ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। আজকে আর আধা ঘন্টা পরে শুরু হবে বিজয় দিবসের শুরু, রাত 12টায়। আজকের এই দিনে আমি এই স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা যারা প্রবাসী সরকারের নেতৃত্ব দিয়েছেন, জেনারেল ওসমানী, জেনারেল জিয়া রহমান, সেক্টর কমান্ডার যারা ছিলেন এবং বিভিন্ন পর্যায়ে যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের সবাইকে আমি একেবারে আমার মনের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা মারা গেছেন, যারা আপনার মাফ কামনা করছি। আমিও গিয়েছি। আজকে আমাদের অনেক পাওয়া না পাওয়ার হিসাব আজকে 49 বছর পার হয়ে আমরা 50-এ পা দিতে যাচ্ছি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। আমাদের প্রথম যে জিনিসটি, যেটা নিয়েই আমাদের স্বাধীনতা আমরা অর্জন করলাম, সেই জিনিসটাই বড় অনুপস্থিত হয়ে গেল। সেটা গণতন্ত্র। যে গণতন্ত্রের জন্য এদেশের মানুষ যুদ্ধ করলো, যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে না দিয়ে, সরকার গঠন করতে না দিয়ে জাতীয় সংসদ অধিবেশন অনির্দিষ্টকালে বন্ধ ঘোষণা করার কারণেই তো আজকে আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। সেই গণতন্ত্র কিন্তু আজকে টোটালি অনুপস্থিত। আমি মাঝে মাঝে ভাবি, মাঝে মাঝে বলি যে পাকিস্তানের সময় যে নির্বাচনটা হয়েছিল 70 সালে, সেই নির্বাচন যদি আজকের মতো হতো, যে ভোট কেন্দ্রে মানুষ যেতে পারে না, বিরোধী এজেন্ট থাকতে পারবে না, ভোটাররা ভয়ে যাবে না, তাহলে সেদিনের নির্বাচনটা কেমন হতো? আজকের মতো যদি সেদিনের নির্বাচনটা এমনই যদি হতো, তাহলে সেদিন তো আওয়ামী লীগের পক্ষে বা নৌকা তো আপনার অ্যাবসলিউট মেজরিটি পাওয়া তো দূরের কথা, কত আসন পেত তা যায় না। সেই জিনিসটি আজকে আমি মনে করি এতদিন যাই গেছে, এখন ভবিষ্যতে এই আমরা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা উদযাপন করতে যাচ্ছি, আমরা এখন সিদ্ধান্ত নেই। যা হওয়ার হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু ক্ষতি হয়েছে। জাতি অনেক কিছু নির্মমতা দেখেছে, জাতি 15ই আগস্ট দেখেছে, নির্মম ঘটনা দেখেছে, জিয়া রহমানের হত্যাকাণ্ড দেখেছে, জাতীয় চার নেতার হত্যাকাণ্ড দেখেছে। অনেক আমরা হারিয়েছি, অসময়ে হারিয়েছি। আজকে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল সবাই যদি আজকে স্বাভাবিকভাবে তারা তাদের জীবনকে অতিবাহিত করতে পারতো, তাহলে দেশটা তো আরও অনেক সুন্দর হতে পারত। সে জায়গা থেকে আমরা বঞ্চিত হয়েছে। এখন আমরা যারা বেঁচে আছি, আমরা এখন সিদ্ধান্ত নিতে পারি, এবং আমি মনে করি এই সিদ্ধান্ত সেই সময় ধরেন স্বাধীনতা যুদ্ধ যেভাবে বলুক না কেন, আমি নির্দ্বিধায় আমি বলবো, বঙ্গবন্ধু যদি সেদিন একক সংখ্যাগরিষ্ঠ অর্জন না করতেন, তাহলে কি দেশ স্বাধীন হতো না। আজকে যেভাবেই হোক, অন্য বিতর্কে আজকের দিনে না যেটুকু বলবো, আজকে প্রধানমন্ত্রী উনি যদি আজকে সিদ্ধান্ত নেন যে বাংলাদেশটাকে একটা পরিপূর্ণ গণতান্ত্রিক দেশে আমি রূপান্তরিত করব, বা মানুষ যার ভোট সে দিতে পারবে, উনি একজন মানুষ, আর কোনো লোক দরকার নেই। অস্ত্র লাগবে না, যুদ্ধ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, কোনো র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, জনগণ লাগবে না, সচিব লাগবে না, SP লাগবে না, DC লাগবে না, TNO লাগবে না, ইউনিয়নের চেয়ারম্যান লাগবে, কেউ লাগবে না। শুধু উনি বলবেন, উনি শুধু বলবেন যা হওয়ার হয়েছে আর না, যার ভোট সে দিবে, ভোট কেন্দ্রে সবাই যেতে পারবে, এই দেশটি এখন সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। তাহলে আমি মনে করি যে এই সুবর্ণ জয়ন্তী পালন করাটা আমাদের
সার্থক হবে। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আবার আসবো আমি। নজরুল ইসলাম বাবু, যেটি হাবিবুর রহমান হাবিব বললেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে অর্থবহ করতে হলে একটি সুষ্ঠু ভোট দরকার। ভোটই কি মানুষের গণতান্ত্রিক অধিকার বা গণতান্ত্রিক চর্চার একমাত্র মাপকাঠি? বা স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমরা 49তম বছর অতিক্রম করছি, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের অর্জন কতটুকু? আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে 49তম বিজয় দিবসের শুভেচ্ছা আমি এসএটিভির মাধ্যমে সকল দর্শকবৃন্দ এবং বাংলাদেশের প্রতিটি নাগরিককে জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতায় আবদ্ধ রাখছি যাদের রক্তের বিনিময়ে, যাদের অক্লান্ত পরিশ্রম, যেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সেই দিনের বীর সেনানীদের, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি নির্দেশে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এটা আসলে আমি যেভাবে বলবো সেটা হলো যে 49তম বিজয় দিবসের এই জায়গায় এসে দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের দেশ অনেক দূরে এগিয়ে গিয়েছে। গণতন্ত্র, একসময় গণতন্ত্র ছিল বন্দী, একসময় আমরা গণতন্ত্রের কথা শুনতাম কিন্তু ফলাফল নির্ণয় হতো ভিন্নভাবে। আজকে কিন্তু স্বাধীন হয়েছে বলেই গণতন্ত্রের দাবিদার হয়ে আমরা আন্দোলন, সংগ্রাম, মোকাবেলা, স্বৈরাচার বিরোধী প্রত্যেকটা জায়গায় আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, যেটা অতীতে কখনোই ছিলই না। আজকে আমরা বোর্ড, যেটা হাবিব ভাই বলতে চাইলেন, স্পষ্ট করেছেন যে ভোট কেন্দ্রে যেন ভোটাররা যায়, গণতান্ত্রিক অধিকার যেন ফিরে পায়। গণতন্ত্রের চর্চা হলো গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা। তো গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ যুগে যুগে কাজ করেছে এবং সফল হয়েছে। গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে এনে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই গণতন্ত্রের শিশুকে গলা টিপে হত্যা করার যে একটি নমুনা আমরা দেখতে পেলাম স্বাধীনতার স্বপ্নসাদের পরপরই, জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে 10টি হুন্ডা, 20টি গুন্ডা, নির্বাচন শেষ, এইভাবে যে একটা প্রক্রিয়া চালু হলো, হানা ভোট, বিভিন্ন রকম, যেগুলো আজকে উদাহরণ হিসাবে টানতেও লজ্জাবোধ হয়। তারপর 96 সাল পূর্ববর্তী একটি নির্বাচন আপনারা দেখেছেন যে একটা সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করলেন। এরপর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো, সরকার সুন্দরভাবে পরিচালিত হলো, একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আবারও স্থূল সূক্ষ্ম কারচুপির মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হলো, বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। কিন্তু আমরা কি দেখতে পারলাম? 15ই এপ্রিল একটি ভুয়া নির্বাচন, একটা সিলমারার নির্বাচন। 96 সালে 15ই ফেব্রুয়ারির যে নির্বাচনটা হয়েছিল, সেই আজিজ মার্কা নির্বাচন যেটাকে আমরা বলি, সেই দিন থেকেই আমাদের গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন আমার সংশোধন করে দিয়ে সেই নির্বাচনটি হয়নি, সেটি ছিল 22শে জানুয়ারি নির্বাচন, যেটি 2007-এর। 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছি। আচ্ছা, আগে 96 সালে, যেটি না 96 সালে নয়, 96 সালে তো নির্বাচন দুইটা হয়েছে, একটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন আর একটা কয়েকদিনের জন্য, সেটি 96 সালেই ছিল 15ই ফেব্রুয়ারিতে। তারপরে আমি 15ই ফেব্রুয়ারির কথা বলছি, আমি বললাম 96 সালে দুইটি নির্বাচন। আমরা কিন্তু সেদিন গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা করেছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। ওই অগণতান্ত্রিক নির্বাচনকে আমরা কিন্তু পুনরায় ছিনিয়ে এনে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছি, অর্থাৎ ভোটের রাজনীতি আবার শুরু হয়েছে। ওই ভোটের রাজনীতিকে কলুষিত করার জন্য আজ গণতন্ত্রকে যারা খবর রচনা করতে চায়, স্বৈরাচারের মধ্য দিয়ে যাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসন দখল করা, সেই জিয়াউর রহমান থেকে শুরু করে অদ্যবিধি আমরা লক্ষ্য করেছি, একই শিক্ষায় শিক্ষিত হয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন, আমার গণতন্ত্রকে খবর রচনা করলেন। আজকে আমি বলবো যে 49তম বিজয় দিবসে এসে হাবিব ভাই যেই কথাটা বললেন, সেইটা কিন্তু অনেক আগেই চালু হয়েছে। শুধু 96 সালের ওই 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা যদি সেদিন এইভাবে না করতেন বা করেছেন, আমরা পরবর্তীতে আমরা কিন্তু একটা নির্বাচনের মধ্যে, আওয়ামী লীগ তো তারও আগে থেকে অভিযোগ করে মাগুরা উপনির্বাচন দিয়েই অভিযোগ। না, মাগুরাটা আমি এখন আর আনতে চাইলাম না,
সেখান থেকেই তো আমি বললাম যে ভোট এবং ভোটের অধিকারের ডাক দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী। তিনি সর্বক্ষেত্রে কিন্তু জনগণের অধিকারটা ফিরিয়ে দিয়ে আজকে এই পর্যন্ত এসেছেন। কিন্তু আজকে যে কথাটা এখানে উঠছে, জি হাবিব ভাইও যেটা বললেন, আমি শ্রদ্ধা রেখেই বলবো যে আজকে ভোট দিতে যান না, ভোট করতে চান না, বা ভোটাররা উপস্থিত হতে চায় না, এগুলি একটা কমন বাক্যে রূপান্তর হয়েছে। কিন্তু বিষয়টা কি জানেন, যে ভোট কেন্দ্রে না যাওয়া হোক সেই জন্যই তো ভোট কেন্দ্র পুড়ে দিয়েছেন, সিএনজি পুড়ে মানুষ খুন করে দিয়েছেন, পেট্রোল বোমা ছুড়ে মানুষের জীবন নাশ করে দিয়েছেন। এই সকল অপকর্ম থেকে রাজনীতির নামে যারা রাজনৈতিক দল করেছেন এবং রাজনৈতিক দলের কর্মী হিসাবে কাজ করছেন, তাদের আসলে তাদের এই ইতিহাসের গতিধারা থেকে তাদের ফিরে আসতে তাদের গণতান্ত্রিক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অবগত হয়ে রাজনীতিতে অংশগ্রহণ হবে। আরেকটি কথা, তারপরে আমি মনে করব যে এই 49তম বিজয় দিবস সত্যিকার অর্থে সফল এবং সার্থক হয়েছে। কাঠের চশমা দিয়ে অথবা রঙিন চশমা দিয়ে যদি আমি পুনরাবৃত্তি করি, গণতন্ত্রের কথা বলি, নিজে গণতন্ত্রকে যদি আমি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি, তাইলে এরকম বারবার চলবে। কিন্তু আজকে যেই কথাটি বারবার বেশি আসে, ভোটবিহীন নির্বাচন বা ভোটাররা যাচ্ছেন না, এইটাকে যারা প্রতিহত করেছেন, যারা এই নীলনকশা করে বাংলাদেশের গণতন্ত্রকে পরিহাসের জায়গায় নিতে চায়, আবার ওই স্বাধীনতাকামী বীর বাঙালির স্বপ্নকে দুলিশ্বাত করতে চায়, তাদের কাছ থেকে আসলে রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক মানুষের কাছে অধিকারটা ফিরিয়ে দিতে হবে, যেটা বঙ্গবন্ধুর কন্যা আজ করছেন। যার কারণেই কিন্তু গণতন্ত্রের পাশাপাশি উন্নয়নের রাজনীতি আজ ধারাবাহিকতায় রূপান্তর হয়েছে। নজরুল ইসলাম বাবু, আপনার কাছে আবার আসবো আমি। এটি তাজ রহমান, যেটি নজরুল ইসলাম বাবু বললেন যে স্বাধীনতাকামী মানুষের যে স্বপ্ন ছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল একটি সুন্দর বাংলাদেশের সোনার বাংলার, যেখানে বৈষম্য থাকবে না বা সাম্যের ভিত্তিতে একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, সেটি কি আমরা আসলে পেয়েছি বা পাইনি কেন, সেটারই বা কারণ? ধন্যবাদ আপনাকে এবং দুই বিজ্ঞ আলোচককে। আপনার 30 মিনিট আধা ঘন্টা পরেই আমাদের 16ই ডিসেম্বর 30 লক্ষ শহীদেরা আত্মাহুতি এবং 2 লক্ষ মাহবুনের তাহুতির মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আজকের এই দিনে তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই। তাদের আত্মাহুতির জন্য আজকে বাংলাদেশের এই লাল সবুজের পতাকা। আমি বলছি আমরা বাংলাদেশি। আপনি যদি চাওয়া পাওয়ার হিসাব করেন এই 49 বৎসরে, হিসাবের নির্ধারণ করবেন কে, কারা করবেন? 3 মতামত নিয়ে আমরা নির্ধারণ করব। আমার হাবিব ভাই একটা নির্ধারণ করলেন, বাবু ভাই একটা করলেন, আমি একটা করব। আমাদের মানুষের চাওয়া পাওয়ার হিসাবে যদি মনে করেন বাবু ভাইদের যে ক্রেডিটটা হয়, সেই ক্রেডিটটা হ্যাঁ উন্নয়ন হচ্ছে, এই ক্রেডিট ওনারা নিতে পারেন। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র চলছে, সেই ক্রেডিটটা বাবু ভাইরা নিতে পারবে না। স্বৈরাচারের মধ্যে দিয়ে ক্ষমতায় জিয়াউর রহমান আসছেন, এরশাদ সাহেব আসছেন, আসার পন্থাটা মনে করে নিলাম আমরা একই পন্থায় এসেছি। কিন্তু আপনাকে স্বৈরাচার এবং গণতন্ত্রের দুইটা দিকের কাঠামোগত যদি হিসাব নিকাশ করেন, তাকে এটা অ্যাসেসমেন্টটা কীভাবে করবেন? হিটলারও কিন্তু নির্বাচিত হয়ে এসেছিল, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় হিটলার হিসেবে নাম লেখা। আপনি নির্বাচিত হইলেই কিন্তু গণতান্ত্রিক হবে না। আপনার কাজ কর্ম আচার আচরণ দিয়ে দেশের মানুষকে কিন্তু, যখন মানুষ মনে করবে এদেশের আপনি একটু গণতান্ত্রিক সরকারের কাঠামোগত সুশাসন প্রতিষ্ঠা করছেন। আপনি স্বৈরাচারের সাথে যেটা বললেন, আমাদের দলের সময় এটি একটা নির্বাচনে যেখানে কেউ অংশগ্রহণ করে নাই, কিন্তু 86-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল এবং সেই সংসদের বিরোধী দলের নেত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি 2006-এ 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে, কেউ পার্টিসিপেট করে নাই। 5 জানুয়ারি 2014 আওয়ামী লীগ একটা নির্বাচন করেছে, যেটা বিএনপি যায় নাই, আমরা গিয়েছি, ফুল পার্টিসিপেটারি হয় নাই। গত নির্বাচন বিএনপি গিয়েছে, সবাই গিয়েছে, কোনো আসনে ভোট আছে 1,20,000, সেখানে 1,23,000 হয়েছে। সেটা নির্ধারণ তো মানুষ করবে। আপনাকে মনে রাখতে হবে আপনার উন্নয়ন নিরাও, আপনি এলিভেটর এক্সপ্রেস ওয়ে করছেন, আপনি বুলেট ট্রেন করছেন, আপনি 5 লাইন 4 লাইন 6 লাইন করছেন, আপনার জিডিপি এখন চলে গেছে অনেক উপরে, আপনার বাজেট আছে 6 লক্ষের উপরে। হুসাইন মাহমুদের সাথে জাতীয় পার্টির সময় বাজেট শুরু হয়েছিল 4,00,000 কোটি টাকা দিয়ে, সেটা শেষ 90-তে হয়েছিল 10,000 কোটি টাকা দিয়ে। সেই বাজেটের সময় দেশের উন্নয়নটাও মানুষ, যারা আপনি আমি এখানে আছি, আমাদের দেখা স্টুডেন্ট আন্দোলন করেছেন তো ওনারা, সেই সময় উপজেলা ব্যবস্থা হয়েছিল, 17,000 কিলোমিটার রাস্তা হয়েছিল। এই দেশের স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছিলেন বলে দেশের মানুষ সবাই মিলে কিন্তু এই দেশটা স্বাধীন করেছে। নেতা থাকতে হয়, এই জন্য ইংলিশে আপনার
একটা ফ্রেজ বলে যে দ্য লিডার অফ দ্য ওয়ান হু নোজ দ্য ওয়ে গোজ দ্য ওয়ে শোজ দ্য ওয়ে। বঙ্গবন্ধু সেটাই করেছেন, এই দেশটাকে নেতৃত্ব নিয়ে দিয়ে আমরা সবার মাধ্যমে অর্জন করে এসেছি। তারপরে আমরা 9 বছর, বিএনপি ছিল, আওয়ামী লীগ আজকে দীর্ঘতম 23-24 বছর পরে যাচ্ছে, টোটাল ক্ষমতার রিলেশন তো আওয়ামী লীগের। এত লম্বা সময় যদি রাষ্ট্র ক্ষমতা একটা রাজনৈতিক দলে থাকে, তার সফলতা তো থাকতেই হবে, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে সেই সফলতার মাঝে আপনি যে মার্জিনালাইজ করে ফেলেন বিরোধী দলকে। এই নির্বাচনে আমরা যাচ্ছি, বিএনপিও যাচ্ছে, সেখানে গিয়ে 5 লক্ষ ভোটের মাঝে 79,000 ভোট পড়লো, তারপর 2000 বিএনপি, আমরা 1200, বাকি সব 79 আওয়ামী লীগ। এটা মানুষ এবং নতুন প্রজন্ম মনে করছে, তাইলে কি এই ভোটে আওয়ামী লীগরাও যাচ্ছে না? যাচ্ছে না তো। আওয়ামী লীগের যদি ন্যাশনালি 35% ভোট হয়, তাহলে ভোট সেন্টারে 5.19 কেন হয়, 10.43 কেন হচ্ছে? বিএনপি যে দাবিদার 33% ভোটের, তাহলে বিএনপিরা যদি ভোট দিতে যায় বা যাচ্ছে না, বা ভোট যদি দিচ্ছে সেগুলো কাউন্ট হচ্ছে না কেন? আমাদের 12% টু 13% টু মিনিমাম 8%, সেই ভোটারগুলো কোথায়? এখন কি আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আমরা রাজনৈতিক দলগুলো শেষ করে ফেলছি? আমাদের এই সুবর্ণ জয়ন্তী আগামী বছর পালন করব, এর আগে আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক বৃহত্তর স্টেক হোল্ডার যারা দেশ শাসন করেছে তাদের মধ্যেই আমরা এখন আমাদের সুশাসন এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি নাই। এখনো কনস্টিটিউশনাল পোস্টগুলা, বডিগুলো এখনো দে আর নট ফাংশনিং ইন্ডিপেন্ডেন্টলি অর নিউট্রালি। গভর্নমেন্ট বডিগুলো এখনো দে আর নট ফাংশনিং ইন্ডিপেন্ডেন্টলি নিউট্রালি। আমাদের দলের চেয়ারম্যান পার্লামেন্টে বলেছেন যে জি এম কাদের সাহেব, সিনিয়র কো চেয়ারম্যান জনাব বারিস্টার আনিস ইসলাম মাহমুদ, দুজন পার্লামেন্টের লাস্ট বক্তব্য বলেছেন যে আমরা উই মেক শিওর দি ফ্রিডম আপনার প্রেস, যেটা এটা ইনশিওর করতে হবে, অ্যান্ড দি অল কনস্টিটিউশনাল বডি দে মাস্ট ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি ও নিউট্রালি। যদি না করে একটা দেশের সুশাসনের সফলতা কিন্তু আপনাকে পাইতে অনেক সময় লেগে যাবে। জি, এটা নিশ্চিত করতে হবে সরকার। হ্যাঁ, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন এসটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। হাবিবুর রহমান হাবিব, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যেটি এটি তাজ রহমান বললেন যে গণতান্ত্রিক যে অধিকার বা গণতন্ত্রের যে নিয়ামক, সেটি আসলে পূর্ণতা পায়নি স্বাধীনতার এই 49 বছরে। সেটা আসলে কারণ কি? স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে অনুপ্রবেশ বা তাদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়া, সেটি একটি কারণ, নাকি ক্ষমতাকে ধরে রাখা জন্য এটি কেউ ছাড়তে চাচ্ছে না, সেটি একটি কারণ? এটি তার যে কথাটি বলেছেন, ওনার সাথে এই ব্যাপারে আমি একমত পোষণ করছি। আমি একেবারে নির্মমভাবে কথাগুলি বলবো। সেটি হলো যে অনেক প্রশ্ন আসে তো, 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা আসে, বিএনপি সে সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলাম, স্বেচ্ছাসেবক অ্যাক্টিং কনভেনার ছিলাম। ওই নির্বাচনটা করাই হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বিল সংবিধানে সংযোজন করার জন্য। মাগুরার একটা উপনির্বাচনকে কেন্দ্র করে আমি এই মিটিংটা পরিচালনা করেছিলাম হরতালের পর। আমি আজকের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আর দলীয় সরকার নির্বাচনে যাওয়া যাবে না। ওই সিদ্ধান্ত পরবর্তী সময় যায়ও না। একবারে 1994 সালের 28শে ডিসেম্বর এক দলে পদত্যাগ করলো একযোগে, জাতীয় পার্টি, জামাত, রাতকান মেনন, আওয়ামী লীগ। তারপর অনেক সময়, 5 বছর তো পুরা হয়নি, নির্বাচন হয়েছিল 27 ফেব্রুয়ারি 91 সাল। এই যে 1 বছরের বেশি সময় বিএনপি কিন্তু আর কোনো উপনির্বাচন করেনি। 15 ফেব্রুয়ারি নির্বাচনটা করেছিল তত্ত্বাবধায়ক সরকার বিল সংবিধান সংযোজন করার জন্য। এই জন্য এই নির্বাচনটাকে মনে করতে হবে গণতন্ত্রের ভিত্তি, তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তি। অন্যভাবে এখানে চিত্রায়িত করার কোনো অধিকার না। যদি ওই মঞ্চের আমি প্রবক্তা ছিলাম, লাস্ট দিন সভাপতি আমি করেছি, তারপরে আমি বলবো। আর দ্বিতীয়ত কথা, যে আজকে বিএনপির বিরুদ্ধে যে একটা মারাত্মক অভিযোগ আনা হয় যে বিএনপি এজেন্ট দিতে পারে না, বিএনপি ভোট সেন্টারে যায় না, বিএনপি নির্বাচন করে না, তাহলে বিএনপি কি অতীতে কোনদিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে নাই? তখন কি তারা এজেন্ট দেয়নি? তখন তো দিয়েছে। যে বিএনপি এতবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, তখন যদি এজেন্ট দিতে পারে, দিয়ে থাকে, এখন দিবে না কেন? এখন তখন যদি বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, এখন যাবে না কেন? যাওয়ার পরিবেশ নেই। আমি শুধু একটি তথ্য দিই, অল্প একটু কথা। আমার এখানে গত 10ই ডিসেম্বরে একটা উপনির্বাচন হলো উপজেলা। সংক্ষেপে কথাটা বলি, এখানে আমাদের 7টা ইউনিয়ন, একটা পৌরসভা। একটা ধরেন আপনার পৌরসভাতে একটা কেন্দ্রে ভোট পেয়েছে 1655। আপনার বলতে কোন আসন বলেন না? পাবনা 4। সেখানে ভোট কাস্ট হয়েছে 47.76। ওই পৌরসভার ভিতরেই
ওই পলাশবাড়ি আরেকটা কেন্দ্রে ভেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ভোট কাস্ট পেয়েছে আওয়ামী লীগ 202, পার্সেন্টেজ 6.61। তাহলে একই পৌরসভার ভিতরে 47.76 যখন হয়, সেই পৌরসভার ভিতরে 6.61 কেন হয়? আলমবাড়ি আর একটা উচ্চ বিদ্যালয়, এখানে ভোট পেয়েছে 1709 এক কেন্দ্রে 82.27%। ওই আলমবাড়ির ভিতরেই আরেকটি মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পেয়েছে মাত্র 323, পার্সেন্টেজ 14.4। আমি সবগুলি ইউনিয়ন বলে বড়ইচড়ার তার প্রার্থীর বাড়ি, সেখানে ভোট পেয়েছে 2405, আমি স্বতন্ত্র ভোট পেয়ে 1695 পেয়েছিলাম ওই 1 সালে, 75.54 ভাগ। আর ওই ইউনিয়নেরই জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে মাত্র পেয়েছে 309, 12.24। রূপপুর, এটা পাকশি ইউনিয়ন ঘাঁটি বলা যায়, সেই রূপপুরে ভোট পেয়েছে একটি কেন্দ্রে 1215, কাস্ট হয়েছে 5759। ওই রূপপুরের বাঘের একটা উচ্চ বিদ্যালয়ে ভোট পেয়েছে মাত্র 24.60। কালিকাপুর দাসুয়া ইউনিয়ন একটা জায়গা, সেখানে ভোট পেয়েছে 1175 একটি কেন্দ্রে 48.26 হলো আপনার পার্সেন্টেজ। আবার দাসুয়া উচ্চ বিদ্যালয়, যেটা একদম প্রপার, সেখানে 517 মাত্র, ভোট পেয়েছে 14.68। জি, আমি শেষ করে, আমার অন্য সময় দরকার নাই। বাউলতার আমার ইউনিয়নে একটি কেন্দ্রে ভোট পেয়েছে 1952, 60.46। আমি যে ইউনিয়নে যেটাকে ভোট দিয়েছি, আমার কেন্দ্র যেটা, ভোটাররা কেন অনুপস্থিত, আমারই বক্তব্য যারা শুনবেন তারা বুঝবেন। সেই কেন্দ্রে, মহিলা কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 28টি ভোট পেয়েছে মাত্র আওয়ামী লীগের নৌকা, ভোটের পার্সেন্টেজ 4.06। ওই ইউনিয়নে কোথায় 60 আর কোথায় 4। আচ্ছা, পাকুড়িয়া, এটা আরও মজার ব্যাপার। পাকুড়িয়া লক্ষ্মীকুণ্ডা একটা ইউনিয়ন সেন্টার, পাকুড়িয়া একটা সেন্টার বাড়িখানে দেখা যায় 2748 ভোট পড়েছে, 70%, 69.79। সবচেয়ে মজার ব্যাপার, এই কেন্দ্রে যিনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, এবং 2018 সালের নির্বাচনে 3064 ভোট পেয়েছেন ওই কেন্দ্রে। সেই কেন্দ্রে ভোট পড়েছে 260টি মাত্র, আওয়ামী লীগ, পার্সেন্টেজ 7.05। এই হলো আপনার অবস্থা। তাহলে আপনি এখন বলেন এই দায়টা কার? আমি এবার বলি পরিষ্কার করে, প্রিয় দর্শক শ্রোতা, আমি 2018 সালে যে নির্বাচন করেছিলাম ঢাকা হসপিটালের শুয়ে থেকে, কেন শুয়েছিলাম আপনারা দেখেছেন, হেলিকপ্টারকে আমার আসতে জীবন বাঁচানোর জন্য। তখন আমার এই শাহপুর কেন্দ্রে আমি ভোট পেয়েছিলাম 3122। সেখানে এইবার আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি ভোট দিতে গিয়েছিলাম। আমি যখন ভোট কেন্দ্রে একটা ভোটার নাই, আমি লাইভে গেছিলাম। আমি বললাম যে এই কেন্দ্রে আমি যখন হাসপাতালে শুয়েছিলাম, তখন আমাকে ভোট দেওয়ার জন্য এসেছিল 3122 জন, আর আজকে এখন কোনো ভোটার নাই। পরে এখন দেখি ভোট পেয়েছে বিএনপি, জানেন 272। কেন? মজার একটা গল্প। আমি একজনকে বললাম যে ঘুরতেছে, ভোট দেওয়া না কেন? ওই মাছ চাই আপনি, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা তো এদিকে, আপনার ঠান্ডা পুকুরে 5 মিনিট ডুবতে থাকতে বলেন। আমি ডুবতে থাকবো 5 মিনিট, আমার কষ্ট লাগবে না কেন? ভোট দিতে বলে আমার কষ্ট লাগবে, কারণ আমার ভোট গোনা হবে না। আর একজনকে বললাম চা খাচ্ছ, বসে তুমি চা খাচ্ছ কেন? ভোটটা কেন্দ্রে একদম পাশে, ওই মানে 50 গজ দূরে। সে বলছে যে আমাকে যদি আপনি ভোট দিতে বলেন, তার চেয়ে এই যে গরম চায়ের যে গরম পানি যে কেটলিতে আছে, এই কেটলির পানি আমার মাথার উপর ঢেলে দেন, তা আমার কষ্ট লাগবে না। কিন্তু আমাকে যখন ভোট দিতে বলে আমার কষ্ট লাগবে, কারণ আমাদের ভোট তো কাজে লাগবে না। এ কোথায় গেছি আমরা? কোথায় গেছি আমরা বলেন? আজকে যে কথাটা বলে, সর্বনাশা জায়গায় আমরা চলে গেছি। আপনি একটা ঘর বানালেন লক্ষ্মীন্দরের, সেই বেহুলা লক্ষ্মীন্দরের সেই ঘরের মধ্যে পিছনে ফুটা করে দিলেন। আপনি এত উন্নয়ন করবেন, উন্নয়নের অনেক কথা আছে, আপনি সবগুলি হচ্ছে, হবে। পদ্মা সেতু হওয়ার কথা 2018 সালে, এখন সেই তার উপর দিয়ে গাড়ি যাবে 2022 সালে, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, অবকাঠামো উপর দিকে হচ্ছে, কোথায় 2018, কোথায় 2022। মেট্রো রেল হচ্ছে, আপনার আরও সে এলিভেটেড হচ্ছে, তারপরে টানেল হচ্ছে, কবে হবে তারপরে তো। এবং এখানে যে দুর্নীতিটা হচ্ছে, এই দুর্নীতির সীমা পরিসীমা নেই। শেষ কথা, আমি তাদের সাথে কথা বলে শেষ করে দিই। জিয়া রহমানের সময় ভাঙা আওয়ামী লীগ 39 আসন পেয়েছিল। এরশাদ সাহেব 48 ঘন্টা রেজাল্ট ঘোষণা বন্ধ রেখেছিল, তারপরেও কিন্তু আওয়ামী লীগ 88 আসন পেয়েছিল। কিন্তু এইবার যে 2018 সালে যে বিএনপি নির্বাচন এই সরকার আমলে হলো, এমনই গণতন্ত্র, যেখানে আগে এমপি মন্ত্রীরা ভোট পেয়েছিল 1,80,000, 1,90,000, সেখানে ভোট পেয়ে 2,000, 3,557 ভোট মাত্র, 143 ভোট মাত্র। এটা কি গণতন্ত্র? এ কোথায় আমরা নিয়ে যাচ্ছে? আমি মনে করছি যে মানুষ বলে না, সবচেয়ে পাপ করলে কি বলে, জাহান্নামে যাচ্ছে। আমরা কোন জায়গায় যাচ্ছে
এক আল্লাহ মাহবুদ ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আবার আসবো আমি। নজরুল ইসলাম বাবু যেটি হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি, স্বাধীনতার এত বছর পরে আমাদের অর্জনও তো কম নাই। দেখেন, পদ্মা আমরা সেতুর যে- মতো একটি সেতু যেটি নিজস্ব অর্থায়নে হচ্ছে, সেটিও তো একটি বড় অর্জন। আল্লাহ। জি, না, হাবিব ভাই যেটা বললেন উনি ভালো বলেছেন, ওনার ভাবে উনি বলেছেন, কিন্তু ওনার কথা থেকে আমি দুটি কথা বলতে চাই। একটি কথা হলো, গরম পানি ঢেলে দেন, ভোট দিব না। ঠান্ডা পানিতে নামায় রাখেন, ডুব দিব, ভোট দিব না। দুইটা ভোটারই কিন্তু আমার ভোটার। ওনার ভোটার। তো ওনার ভোটাররা ওনাকে এই জবাব দিয়েছেন, কেন জানেন? যে ভোট দিলে ভোট গোনা হবে না। এরকম রেজাল্ট হবে। সারা বাংলাদেশে বিএনপি সবাই গরম পানি আর ঠান্ডা পানির মধ্যে আছে, ওনারা ভোট দিতে যান না। এটা কারণ কি জানেন? এটা একটা কৌশল। ওনারা ভোট দিবেন না, ভোটের প্রতি অনাপত্তি দেখাচ্ছেন, কিন্তু ওনারা ভোট করছেন, যখন ভোট পাচ্ছেন না তখন এই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরছে। এটা হলো মিডিয়া কু, মানে মিডিয়াতে এসে মানুষের মন জয় করা। কিন্তু বাস্তবতা কি তাই? আজকে দেখুন আপনি যে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া আর আওয়ামী লীগ কেউ নেই। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, জিয়াউর রহমান নেই, এরশাদ সাহেব নেই। এরশাদ সাহেব ছিলেন, খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন। নির্বাচন হলো। খালেদা জিয়া মারা যান নাই, আছেন। আছেন, না, হ্যাঁ। আমি একটা নির্বাচনের কথা বলছি, আমি সঠিকটাই বলছি। আপনি কথা শেষ হলে আপনি বুঝতে পারবেন। ছিলেন, একটা নির্বাচন হলো 91 সাল, জাতীয় পার্টিকে ঘর থেকে বেরোতে দিল না, জাতীয় পার্টির হাড্ডি ভেঙে ফেললো বেগম খালেদা জিয়ারা। তারপরে জাতীয় পার্টি কিন্তু 35টা মানে আসন পেল। সন্তোষজনক ভোট পেয়েছেন এবং তারা কিন্তু 35টি আসন। 35টা আসন পেয়েছিলেন। বাংলাদেশে কিন্তু অত্যাচার নির্যাতন মোকাবেলা করেই জনগণ ভোট কেন্দ্রে যায়, কিন্তু শুধুমাত্র এই বিএনপির দুঃশাসনের প্রতি ঘৃণা জন্মানোর কারণে বিএনপির নেতাকর্মী সরে গিয়ে তাদেরকে গরম পানি আর ঠান্ডা পানির কথা শোনায়। কারণ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর এদেশের কোনো উন্নয়ন হয়নি, এদেশের স্বাধীনতাকামী মানুষের ইচ্ছা পূরণ হয়নি, এবং বিএনপির এক শ্রেণীর টাউট লুটেরা বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছে। আজকে যে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা অ্যাক্টিভ করতে চাই, এগুলোকে ইনঅ্যাক্টিভটা কে করলেন? জিয়াউর রহমানের সময়, খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার সময়, এরশাদের সময় যদি বাকি সময়ে ভোট হয়ে থাকে, তাহলে ইনঅ্যাক্টিভটা কে করলেন? এখন সব ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ইনঅ্যাক্টিভ করার পিছনে সকল যন্ত্রের মূল হোতা ছিলেন তারেক রহমানরা, যারা খোয়া ভবন করেছেন, যারা দরাকে সরা ভাবছেন, যারা ক্ষমতায় থাকার পর দেশের প্রধানমন্ত্রী হয়েও নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারেননি। রাজনীতিতে এই ধরনের অসাধ্যের কারণেই আজকে রাজনীতি, ওই বিএনপির রাজনীতি মানুষের কাছে মানে হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে, যার কারণেই কিন্তু বিএনপির এই অবস্থা। আর ভোট দিতে যাবেন কেন? যখন দেখছেন যে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করছেন, তখন তো যারা ভোটার তারা এই কিছু সংখ্যক আওয়ামী লীগ, কিছু বিএনপি, কিছু জাতীয় পার্টি, জেনারেল পিপলস ইজ বিগ পোর্শন, তো ওরা মনে করে যে ক্যান্ডিডেট তো একজন, বাকিরা তো কাজও করছে না, তো সেখানে কিভাবে আমরা নির্বাচন করব? হাবিব ভাই নির্বাচন করতে গিয়েছিলেন, ওনার হাজার হাজার লোক ছিল, উনি নির্বাচনতে চলে আসছেন, ওনার ভোটারদের বাড়িতে চলে গিয়েছেন, তো ভোট দেয় নাই। ভোট করতে হলে ভোটারদেরকে সাথে রাখতে হবে এবং ভোটারদের মন জয় করতে হবে, তাহলেই আপনি সকল কিছুর হিসাব নিকাশ মিলাতে পারবেন। শুধু হিসাব নিকাশ নিলে তো হাবিব ভাইয়ের মতো আমি মিলাতে পারবো না, আমাকে দুইটা হিসাব নিতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই যে আজকে যখন আমরা এই 49 বছর পার করতে যাচ্ছি, তখন বাংলাদেশে কি নেই? আজকে হাবিব ভাই বলছেন পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতু এই একটা বারান্দা না, পদ্মা সেতু কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ একটা পদ্মা, সেখানে ব্রিজ হচ্ছে, টাইম লাগতেই পারে। 40 বছরে তো কেউ কিছু করতে পারে নাই, 40 বছরের মধ্যে তো কেউ কোনো দিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতা দখল করেছিল, একটা স্বপ্ন আমাদেরকে দেখাতে পারেনি। আজকে মেট্রো রেল আমরা দেখছি, আজকে আমরা ফ্লাইওভার দেখছি, আজকে যানজট নিরসনের বিকল্প ব্যবস্থা আমরা দেখছি, আজকে 300 ফিটের মতো রাস্তা আমরা দেখছি, আজকে 4 লাইন 6 লাইন বাংলাদেশে হয়েছে আমরা দেখছি। হাজারো হাজারো
বড় বড় ব্রিজ কালভার্ট এগুলি আমাদেরকে সকল সমস্যার সমাধান দিচ্ছে, এগুলি আমরা দেখছি। এগুলি আজকের সফল সরকার বঙ্গবন্ধুর কন্যার দ্বারাই সম্ভব হয়েছে। সুতরাং গণতন্ত্র সর্বক্ষেত্রেই সর্বাগ্যে, এবং আমরা এটাও বিশ্বাস করি পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, সামনে খাবার নেই, গণতন্ত্রের কথা চিৎকার করলে ডাকলে কেউ শুনবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে মানুষের খবর রাখতে হবে। নজরুল বাবু, আপনার কাছে আবার আসবো আমি। এটিও তাজ রহমান, যেটি নজরুল বাবু বললেন যে গণতন্ত্র আসলে মানুষের কাছে। বাবুভাইয়ের এই কথা সত্য ধরে ওনাকে বলি, সত্যি বলছেন। এটা আপনি দেশে ডেভেলপমেন্ট করতে হলে অনেক সময় গণতন্ত্র যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। যেটা আমাদের সময় ডেভেলপমেন্ট যখন হুসেন এরশাদ করতে চাইছিলেন, তখন বাবুভাইয়ের দল আওয়ামী লীগ, হাবিবের দল বিএনপি, এখন দল বিএনপি সহ বামপন্থীরা সবাই মিলে কিন্তু 365 দিনের মধ্যে 300টি ছেলেছাড় বিরোধী আন্দোলন, হরতাল, বন্ধ, জ্বালাও পোড়াও, মহিউদ্দিন সাহেব মারা গেছেন, চিটাগাং পোর্ট দখল, তার মধ্যেও কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদ, আপনি হয়তো যেটা বলতেছেন যে উনি এটা ডেভেলপমেন্ট করতে চাইছিলেন, তার জন্য 9 বছর পরে কিন্তু জিও পলিটিক্যাল হিসাব নিকাশের কারণে ওনাকে ক্ষমতা থাকতে দেওয়া হয় নাই। জি, আরেকটা জিনিস আমি ধন্যবাদ দেই, যেটা আমাকে দিতে হবে পদ্মা ব্রিজের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই। এটা স্ট্যাটিস্টিক্যাল যদি দেখেন এটা অনেক ডিপ, পৃথিবীর হিসাবে যতটুকু দেখা যায় অনেক ডিপ খরচ করে এই যে 21টা ডিস্ট্রিক্টের একটা যে জায়গাটা হবে, এটা আমাদের জিডিপিতে 1.2% জিডিপি অ্যাডাপ্ট হবে। এই ডিস্ট্রিক্টের মানুষগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আমাদের দেশের সাথে ঢাকা সিটির সাথে, ঢাকা ক্যাপিটালের সাথে মানুষের যে যোগাযোগ ব্যবস্থাটা 4 ঘন্টা লাগে, সেটা আপনি 50 মিনিটস বা 1 ঘন্টা আপনি করে ফেলবেন। পৃথিবীর সব দেশকে আপনি যখনই আপনি উন্নত করতে যাবেন, বিশেষ করে ইউরোপের প্রত্যেকটা দেশটা হ্যাড এ প্রিভিলেজ, মানে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে ঘোরার। তাদের ইন্টার কানেক্টেড এত বেশি, আপনি ফ্রান্স থেকে বেলজিয়াম ট্রেনে চলে যাবেন, জার্মানিতে চলে যাবেন ট্রেনে, আপনি সুইজারল্যান্ড চলে যাবেন। এই ইন্টার কানেক্টিভিটি একটা দেশে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন যে রেল নেটওয়ার্কটা সবচেয়ে বেশি করতে হবে, এটা ট্রু। আপনাকে রেলের প্রতি এত খেয়াল দিতে হবে। আপনার রেল নেটওয়ার্ক পৃথিবীতে সবচেয়ে ভালো হলো ইউরোপের, অনেক আগে, আজকে না, 150 বছর আগে করে রাখছে সব দেশ ইউরোপে। আমাদের এটার জন্য, পদ্মা ব্রিজের জন্য এটা বিগ অ্যাচিভমেন্ট তাদের। হাবিব ভাই বললো যেটা বাজেট বেড়ে যাচ্ছে, সেটার একটা হিসাব নিকাশ আছে। অনেক সময় বাজেট বেড়ে যায়, আপনার বাজেট বাড়ার কারণও আছে। আমাদের এখানে সবসময় বাজেট বাড়ছে, সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু প্রকাশ করেছেন, এত কেন বাড়াও, এত কেন বাড়াচ্ছে। উনি কিন্তু সেদিন বলছে ক্যাবিনেট আপনার মিটিংয়ে। দ্বিতীয় হলো, আপনাকে একটা জিনিস বাবুভাইকে বলে, বাবু ভাই আপনার এই যানজনের সব রক্ষা করার জন্য একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীও যাচ্ছেন টুডে অর টুমোরো, ডিসেন্ট্রালাইজেশন। হাইকোর্ট ডিভিশন 6টা এরশাদ সাহেব করেছিলেন, চেঞ্জ করে কিন্তু বিএনপি আসে এটা আবার ব্যাক করে নিয়ে আসে। আজকে হাইকোর্ট যদি সিলেটেরটা আমাদের সিলেট থাকতো, সিলেটের মানুষগুলো ঢাকাতে আসতো না। আপনারগুলো যে ওইদিকে থাকতো তাদের ডিভিশনও তার আসতো না। ওনার বাবুভাইগুলো ঢাকাই থাকতো। আপনারটা যেটা হোক বরিশালেরগুলো বরিশালে থাকতো। আপনাকে ডিসেন্ট্রালাইজেশন পুলিশে করতে হবে, আপনাকে ডিসেন্ট্রালাইজেশন আপনার নেটওয়ার্কিংয়ে হাইকোর্টের ব্যবস্থা করে ফেলতে হবে, আপনাকে ডিসেন্ট্রালাইজেশন করার পৃথিবীর সব দেশ, ইউরোপ বাদই দিলাম, ছোট্ট দেশ বেলজিয়ামের মতো দেশ আছে ডিসেন্ট্রালাইজেশন। ভারতে ডিসেন্ট্রালাইজেশন, আপনি লোকাল গভর্নমেন্টের উপরে ক্ষমতা দিয়ে সব আলাদা করে দিন, চিফ মিনিস্টার দেন, গভর্নর করে দেন আলাদা। এই জিনিসটা কিন্তু আমরা পিছনে আছি, এবং এইটা মনে হয় সরকারের ধারাবাহিকতায় যদি গণতন্ত্র কম আছে, উন্নয়ন যদি হয়, সেই উন্নয়নের সুফল যদি গণতন্ত্রের মধ্যে আমরা পাই, এটা বাবু ভাই বলছে, তাহলে এটাই আমাদের একটা শান্তি জায়গা। আমরা একটা বিরতি নেব, বিরতি নিয়ে আবার আপনার কাছে আসবো। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনা। এটি তাজ রহমান, যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বিজয়ের মাস, বিজয়ের সেই গৌরবগাথা। আমরা এরই মধ্যে মহান বিজয় দিবসের দিনে আসছি, যে একটা জায়গায় আমরা 3 দল যারাই নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আমরা এক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের মুক্তিযুদ্ধ। আমি হাবিব ভাই একজন মুক্তিযোদ্ধা, আমি এখানে বসে আজকে নিজের প্রিভিলেজ মনে করি যে একজন মুক্তিযোদ্ধার সাথে বসে আজকে এই টকশোতে করতেছি আমি বা বাবু ভাই। কোন দল করেন সেটা বড় কথা নয়, তো মুক্তিযুদ্ধ করে যারা এই দেশকে স্বাধীন করেছেন, তারা এই দেশে আমাদের সূর্য সন্তান। এদের জন্য আজকে এদেশের বাংলাদেশের পাসপোর্ট নিয়ে একটা এয়ারপোর্টে আপনি গেলে আপনি বলি ফ্রম বাংলাদেশ, মানে আপনি বাংলাদেশের সিটিজেন। আমি থ্যাংক ইউ হাবিব ভাইদের, যারা মুক্তিযুদ্ধ করেছে। প্রথমেই বলেছে আমাদের ডিফারেন্সেস আছে রাজনৈতিক দলে, থাকবেই, এটা স্বাভাবিক। তবে যত অর্জন রাজনীতির ভিতরেই করে, কিন্তু যত কিছু হোক, 111 হোক আর একটা পট পরিবর্তন হয়, সব বেশি অত্যাচার কিন্তু এই রাজনীতিবিদদের। এইভাবে একদিন এক টকশোতে বলেছেন ওনাকে নাকি শিকল পড়ায়, আপনার ডান্ডা বেড়ি পড়ায় রাখা হয়েছে। তো পট পরিবর্তন হয় যদি, আল্লাহ না করুক এই দেশে হওয়ার কোনো আর নাই, যদি হয়
এই তিনজন রাজনীতি এখানে বসে আছে, আমাদের দেখা হবে কিন্তু কেরানীগঞ্জে। আপনারা ঠিক এখানে বসে টকশো করবেন, আরেকটা গ্রুপ আসবে, তারা আসে এখানে বক্তব্য দিবে, কিন্তু এই রাজনীতিবিদরা আমরা তিনজন এখানেই দেখা হবে। তো এখানে মনে রাখবেন, সফলতাটা কিন্তু আমরা রাজনীতি যারা করি আমাদের থ্যাঙ্কসলেস জব, আমরা কিন্তু কখনো থ্যাঙ্কস পাই না। তারপরে আমরা জনগণের সেবায় নিয়োজিত থাকি, চেষ্টা করি আমরা আমাদের ডিফারেন্সেস থাকলেও মানুষের সেবা করার ডিফারেন্সেসটা কখনো আমরা দ্বিমত নাই, একমত। আমরা সবাই একমত দেশের ভাগ্য উন্নয়নে চেঞ্জ করার জন্য, আমরা সবাই একমত এই দেশের মানুষ আগামী প্রজন্ম যেন দেশের সুষ্ঠুভাবে থাকতে পারে, ভালো শিক্ষা ব্যবস্থা থাকতে পারে, ভালো স্বাস্থ্য থাকতে পারে, ভালো খাদ্য ব্যবস্থা থাকতে পারে, পরিবার নিয়ে সুখে থাকতে পারে। ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই, নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আপনার সবচেয়ে বড় যেটা হলো, বাচ্চারা যেন আগামী প্রজন্ম খেলার দিকে মন দেয়, শুধু যেন আপনার রিয়ের সাথে অ্যাডিকশনে যদি না যায়, এটা যদি হয় আমাদের প্রজন্ম নষ্ট হয়ে যাবে। সরকার যেটা করে যাচ্ছেন ধন্যবাদ জানাই। রাজনৈতিক দল যদি শূন্যতায় চলে আসে, আমাদের যদি কথা বলা, আমাদের ভোটে যাওয়ার জন্য যদি 400-300 পাই আমরা, আগামী দিনে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবো। তখন আওয়ামী লীগ তাদের মধ্যে যুদ্ধ হবে। তো আমাদের বলা উচিত হবে যে সবাইকে একটা রাজনৈতিক স্পেস দেওয়া উচিত। হ্যাঁ, ডেভেলপমেন্ট যদি এক নাগারে না থাকে, একটা রাজনৈতিক দল ডেভেলপমেন্ট হয় না। এটা বাবুভাই বলেছেন যে আপনি হয়তো খাওয়া যদি না থাকে গণতন্ত্র দিয়ে কী করবেন? আপনি সুইজারল্যান্ডের পলিসি বলেন আর সিঙ্গাপুরের পলিসি বলেন, তাদের পলিসি হলে আমার দেশের মানুষ খায় ব্যর্থ হবে, ডেভেলপমেন্ট করতে হবে। তাইলে একটা কাজ করেন, আমাদেরকে সবাইকে নিয়ে করেন, আমরা একসাথে ঢুকে যাই একটা প্ল্যাটফর্মে আপনাদের। তাহলে কী করবো? রাজনীতি আমরা একটা কথা মনে রাখতে হবে বাবুভাই, সংসদে যদি বিরোধী দল আপনাদেরকে বোল না ধরিয়ে দেয়, টকশোতে আসে যদি বিরোধী দল গঠনমূলক সমালোচনা না করে, তাহলে আপনি কিন্তু সঠিক রাস্তাটা অনেক সময় আপনাকে বোল পথে পরিচালিত করবে। সুতরাং বিরোধী দলের গঠনমূলক সমালোচনা, আওয়ামী লীগের সাথে তো আমাদের রাজনৈতিক অ্যালায়েন্স, নির্বাচনী অ্যালায়েন্স। আওয়ামী লীগ কিন্তু প্রথমবার ক্ষমতায় আসছে 21 বছর পরে জাতীয় পার্টির সমর্থন নিয়ে। 146টি আসন ছিল, হুসাইন মোরশেদ জেলে ছিলেন। বিএনপির অত্যাচার, যেটা আমি ছাত্র নেতা ছিলাম, সিলেটের সেক্রেটারি ছিলাম, একটা মিছিল বিএনপির সময় 91-96 করতে পারিনি। সাথে সাথে পুলিশ এবং ছাত্রদল আসে আমাদের ভেঙে দিত। মহাসমাবেশ সায়দাবাদে আসছে, আমাদের গাড়িতে অ্যাটাক করছে, 4 জন সংসদ সদস্য ছিল। এই ঢিল মেরে আমরা দৌড় দিছি যেতে ব্যাপারে, তারপরে আমরা সায়দাবাদে গিয়ে মিছিল করতে পারিনি। এটা কিন্তু আমাদের বন্ধ করা উচিত। আওয়ামী লীগ বিএনপি যদি মিটিং করতে চায়, গঠনতান্ত্রিকভাবে সুন্দরভাবে করতে চায়, আওয়ামী লীগ দেওয়া উচিত। আমি মনে করি দেওয়া উচিত। বিএনপি করেছে বলে আমরা দেবো না, আওয়ামী লীগও পারে না স্পেস আমার কাছে। সবাই আমরা করে আসছি, এখন একটা জায়গায় আসা উচিত, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে। জিও পলিটিক্যাল যারা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, একদিন পর পর একটা ইস্যু নিয়ে, আমরা এই জায়গায় একমত থাকতে হবে যে আমাদের দেশের স্বার্থে আমরা কাউকে এখানে স্থান করতে দিব না, আমরা সবাই এক থাকবো। এই জিনিসটা যদি চলে আসি, এই দেশটা শুধু আমার আওয়ামী লীগের একা নয়, সবার এই দেশটা। এই হিসাবে আমরা সবাই মিলে এই দেশের উন্নয়ন। আমাদের হাতে সময় কম, শেষ করতে হচ্ছে। এটি তাজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব, একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার এই 50 বছরে আপনার কাছে কোনটা গর্বের আর কোনটা অনেকটা আমার অসম্মানের? কাছে সবচেয়ে গর্বের যেদিন আমরা স্বাধীনতা পেলাম, সেই স্মৃতিটা এসছে বড় স্মৃতি, আর যত কিছুই পায় না কেন ওর চেয়ে বড় স্মৃতি আর হবে না, মধুর স্মৃতি আর হবে না। আর এখন সবচেয়ে কষ্টের স্মৃতি সেই স্বাধীনতা যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেখান থেকে আমরা যোজন মাইল দূরে। এখন দিন যাচ্ছে, পৃথিবীতে আগাবেই, আজকে বিদ্যুৎ বাড়বে, আপনার ইন্টারনেটের সার্ভিস আরও ভালো হবে, তো সব আমাদের একার দেশে হচ্ছে না, সারা পৃথিবীতেই হচ্ছে। আজকে নেপাল বলেন, ভুটান বলেন, আশপাশের দেশগুলো তারা কি এখন ইন্টারনেট প্রবেশ করে নাই? তাদেরকে ইন্টারনেট ব্যবহার করে না? করে তো। আগে তো ধরেন আমাদের কালার টেলিভিশন ছিল না। প্রথম যখন জিয়া রহমান আমরা কালার টেলিভিশন আসলো, দেখার জন্য বিশ্বের কি ভিড়, ওরে বাবা! এবার টেলিভিশন রঙিন দেখা যায়, এটা বাস্তবতা। মোবাইল ফোন যখন আসলো, এত বড় মোবাইল ফোন, 1,20,000 না কত টাকা দাম মোর্শেদ খানের মোবাইল, ও বাবা, টেলিফোনে তার ছাড়া কথা বলা যায়, এ কি একটা আশ্চর্য জিনিস। এরকম ভাবে এখন এই যে ছবি দেখা যায়, আগে ছবি দেখা যায় আমরা তো জানতাম না, যাত্রী বাড়ি সবাই আসছিল এই হ্যাঁ, মোবাইলটা। যেটা এই ছবি দেখা যায়, এটা আমরা চিন্তা করতাম, আমরা চিন্তা করতাম। এখন আমরা টকশো করতেছি মোবাইলে। দিন যত এগিয়ে যাবে তত আরো উন্নতি হবে। আমার যে কথাটা হলো কি, যে বাস্তবতাকে মানতে হবে। 91 সালে নির্বাচনে জাতীয় পার্টির পেশাস ছিল, কিন্তু ক্যান্ডিডেটের উপর আঘাত হয়নি, ভোট কেন্দ্র দখল হয়নি, ক্যান্ডিডেটের উপর আঘাত হয়নি, ভোট কেন্দ্র দখল হয়নি। আমরা রাতে মাথা বেঁধে আমাদেরকে বাগাইতো। এখন যেগুলি হচ্ছে, এটা হলো এই যে এবার 2018 নির্বাচন, আমরা 50 জন মতো প্রার্থী, আমরা কম বেশি, কেউ গুলি, কেউ বোমায়, কেউ ছুরিতে আমরা আহত। তার ভিতরে আমাকে তো আসতে হলো হেলিকপ্টারে, নুরুকে আসতে হলো, নুরুদ্দিনকে আসতে হলো হেলিকপ্টারে। এবং দেখেন, এই যে আমাদের কথা বলতে, বিএনপি অগ্নিসংযোগ করেছে, বিএনপি 21 গ্রেনেড হামলা করেছে, অনেক কিছু করেছে, ওটা খুব ভালো অত্যন্ত যখন একটা ঘটনা। তারপরেও কিন্তু মানুষ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপি 2013 থেকে 14 সাল পর্যন্ত যতগুলি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে,
ততগুলি সিটি গভর্নমেন্টে হাজার হাজার ভোটে দিচ্ছে, গাজীপুরে 1,07,000 ভোটে দিচ্ছে। তাহলে মানুষ যদি বিএনপির শাসনকে অপোজ করতো, 2006 সালের পর তো বিএনপি ক্ষমতা ছিল না, তাহলে কি করে মানুষ সমস্ত সিটি গভর্নমেন্টগুলো আমরা জয়লাভ করে? এখন আমি যদি ডাটাটা বলি, এই যে আমি যে বললাম 1655 ভোট, 1709 ভোট, আপনার 2748 ভোট, আমি আপনাকে হলফ করে বলতে পারি এইগুলি কেন্দ্রে 200 মানুষও যায়নি। সারা ঈশ্বরদী থানায় আমি দেখেছি, আমি 60 জন প্রিজাইডিং অফিসার কথা বলছি 84 জনের মধ্যে। আমি তাদেরকে জিজ্ঞাসা কি বলছে, যা ভোটার টোটার নেই, কি করো, আর শেষ পর্যন্ত কি করবেন? এই জায়গা থেকে আমার ফিরে আসতে হবে। আর একটা কথা বলি, সময় আমি শেষ করে দিই, সেটা এই যে পদ্মা সেতুর কথা এই জন্য বললাম, পদ্মা সেতুর কারণে যে কোনো ব্যাপার আপনার একটি এস্টিমেটেড টাইম থাকে। আমি ওইটা তার খরস্রোতা নদী আমি সার্ভে করেই তো ওই জায়গায় আমি নদীর আমি ব্রিজ করা শুরু করব। আগে সার্ভে না করে যদি এটা বোকামি তো আমার সেই 4 বছরের কাছে আমার 5 বছর লাগতে পারে, 4 বছরের কাছে 9 বছর লাগতে পারে না। বাজেট আপনার 10,000 কোটি টাকা থেকে তো 30,000 কোটি পার হয়ে গেছে, এরপর যদি যায় আরও 20,000 কোটি টাকা যায়, এটা তো হতে পারে না। এই জায়গাটা আপনাকে অবশ্যই দেখতে হবে। আর তার সাথে আমি একমত একটি কথা বলি, সামরিক বাহিনী যখন ক্ষমতা দখল করে তারা শুধু সেনাবাহিনীর উপরে ভরগরি করে, পুলিশ প্রশাসন কোনো কিছুর উপর না। সেনাবাহিনীকে তারা তাদের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে এসে একজন ব্যক্তির জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দখলে সহায়তা করে। আর এখন কি হচ্ছে, এখন আপনার পুলিশ, এসপি, ডিসি, ওসি, কলেজের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, এমন কেউ নাই, প্রত্যেককে অনৈতিক বানাচ্ছে। আমার এই 64 জনের ভিতরে আমার এই 10-15 জন আমার আত্মীয় স্বজন, ভাস্তি জামাই, এটা সেটা তারা ছিল। তারা এই যে তাদের চরিত্র নষ্ট করে দিল। ভোট গেছে 100, 150, 200, সেখানে 2700, 2400, 2500 ভোট অ্যাজ এ প্রিজাইডিং অফিসার হিসাবে তাকে চিকিৎসা করতে হয়েছে। এটা কত বড় অনৈতিক, এবং প্রশাসন পর্যন্ত এখানে এই অনৈতিক এই জায়গা থেকে আমাদের ফিরিয়ে আসতে পারলে, এই সুবর্ণ জয়ন্তী আমি বলি, এই সুবর্ণ জয়ন্তী পালন করতে হলে দেশনেত্রী বেগম খালেদা 3 দিনবার প্রধানমন্ত্রী, একজন সেক্টর কমান্ডার, একজন বীরুত্তম, বঙ্গবন্ধুর পক্ষে প্রথম নিজের পক্ষে যিনি ঘোষণা দিয়েছেন, তার স্ত্রীকে আপনার এই যে ঠুনকো একটা ব্যাপার নেই, টাকার জায়গা আছে, আজকে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, হাজার কোটি টাকা, তাকে মুক্ত জীবনে তাকে আনতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে যত আপনার সচেতন থাকলাম অ্যাজ এ ফ্রিডম ফাইটারের সন্তান হিসাবে, তার বিরুদ্ধে যেগুলি আছে, আমি তো মনে করি গ্র্যান্ড হামলা যেটা 5-7-10 বার চেঞ্জ করার পর তাকে দেওয়া হয়েছে, বিএনপির আমল হয়েছে, বিএনপিকে দায় নিতে হবে। কিন্তু এটার সাথে তাকে জড়িত করে তাকে আপনি লাইফ সারা জীবনের সাজা দিয়ে দেবেন, তাকে দেশে আসতে দিবেন, এটা হতে পারে না। আসতে পারেন, যত মুক্তিযোদ্ধা ছিল সেক্টর কমিশন তাদের সবাইকে সম্মানিত করেন। এখনও অনেক মুক্তিযোদ্ধা আছে, না খেয়ে আছে, আমি তো দেখি আমার এলাকায় দেখার বাড়ি নাই, ঘর নেই, চেষ্টা করছে কিছু ঘর করে দেওয়া, এটা একটা ভালো উদ্যোগ। এত বছর পরে হলেও সরকার কিছু কিছু মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দিচ্ছেন, কিন্তু এখনো অনেক মুক্তিযোদ্ধা আছে অবহেলিত, তারা ভাতা পায় না, অথচ ভাতা পায় না অনেকে, এবং অনেকে আছে আমরা যখন ভাতার জন্য যাই না, ভাতা পায় না, অনেকে আছে ভুয়া মুক্তিযোদ্ধা, তারা আপনার ইয়ে করেছে, তারা আমি বলি তারা যারা চাকরি করেছে, সচিব পর্যন্ত হয়েছে, আমি চাই মরণোত্তর তাদের বিচার করা হোক। মুক্তিযোদ্ধা না হয়ে যারা সার্টিফিকেটে যারা চাকরি করেছে তাদের সন্তানদের কাছ থেকে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, এবং তাদের যেমন আপনার মুক্তিযোদ্ধাকে যেমন মরণোত্তর যেমন সম্মাননা জানা হয়, এদের মরণোত্তরের ঘৃণা জানানো হোক। হাবিবুর রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নজরুল ইসলাম বাবু, যেটি হাবিবুর রহমান হাবিব বলছিলেন, কিন্তু আমরা দেখলাম যে যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে বা যারা স্বাধীনতা বিরুদ্ধচারণ করেছে, তারাও তো রাজনীতিতে অনেক সময় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সন্তানরাও অনেক ভালো আছেন, বা তাদের অনেকটা সামাজিকভাবেই প্রতিষ্ঠিত হয়েছেন, এবং সর্বোপরি তাদের বিচার যেটা হলো এই স্বাধীনতার 49 বছরে এসে আমরা সেটা বলতে পারছি যে এখন হয়তো যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে। আসলে স্বাধীনতার অপূর্ণতা আর কি আছে? দেখুন, হাবিব ভাই কিন্তু একটা ভালো কথা বলেছেন। বেগম খালেদা জিয়াকে এখন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে যদি আবেদন করতে হয়, তাহলে আমিও একমত পোষণ করি, মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে তাকে সরকারের পক্ষ থেকে অ্যাটলিস্ট ক্ষমা করার একটা বিবেচনা করা যেতে পারে। যদি তারেক রহমান সব কিছু ভুলে গিয়ে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা এই সন্তান হিসেবে দেশে ফিরে এসে সুন্দর জীবনযাপন করতে চায়, রাজনীতি করতে চায়, তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু বাংলাদেশের টাকা লুটপাট করে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে ওই এতিমদের টাকার এই বিষয় নিয়ে যে বিচার কার্য সম্পন্ন হয়েছে, যিনি একজন কনভিক্টেড আসামি, তার বিষয়ে তো প্রশ্ন থেকে যায়। সেগুলো তো রাষ্ট্রীয় ব্যাপার রয়েছে, যেখানে সর্বক্ষেত্রে হাবিব ভাইরা এই আইনগত এবং
সার্বিক বিবেচনায় সবসময় প্রাতিষ্ঠানিক স্বাধীনতা চান, সেই ক্ষেত্রে তো এই বিষয়গুলো সরকারের কিছু করণীয় নয়, এগুলো বিচার বিভাগের বিষয়, এগুলো বিবেচনার বিষয় যেটা রয়েছে সেইটা আমি সহজেই মনে করি যে ক্ষমার দৃষ্টিতে দেখা যায়। কিন্তু যারা বিভিন্ন সময়ে ফাঁকি দিয়েছে, স্বাধীনতা বিরোধী যারা রাজাকার আলবদর, তাদের বিচার হয়েছে না? আজকে 40 বছর পরে এরশাদকে ছেড়ে দিয়েছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ হয়ে ছেড়ে দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের কথা ভাবেননি। আজকে হাবিব ভাই যে কথাটা ভাবছেন বলছেন, এটা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ভেবেছেন, যার কারণেই কিন্তু মুক্তিযোদ্ধারা আজকে অধিক টাকা ভাতা পাচ্ছেন, সন্তানদের সুবিধা নিচ্ছেন, নাতিন পর্যন্ত নেবেন, এবং আজকে মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটি 15,70,000 টাকা বাজেটের একটা ঘরের ব্যবস্থা সরকার করেছে, আমরা দিচ্ছি, পর্যায়ক্রমে সবাই পাবেন। সুতরাং স্বাধীনতাকামী মানুষের যে প্রত্যাশা সেটা পূরণের জন্য আমি আবারও বলবো, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি মানুষের যে শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধায় ফিরে আসতে হবে। যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে আশ্রয় দিয়েছেন তাদের দ্বারা এটা সম্ভব নয়। স্বাধীনতার স্বপ্নসাদ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, মানুষের কাছে যদি স্বাধীনতার স্বপ্নসাদ পৌঁছিয়ে দিতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শের মূর্তি প্রতীক হয়ে যারা কাজ করছে তাদের খুব প্রয়োজন। এই মুহূর্তে আমি এটাই আশা করছি। জি, নজরুল ইসলাম বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য, তার সময় কম থাকার জন্য। হাবিবুর রহমান হাবিব এবং এটু তাজ রহমান, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি আজকের এই আলোচনা। দর্শক, জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন কোনো প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।